একজন পুলিশ অফিসার যার কাজ মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, কিন্তু হঠাৎ এমন একটি কেস তার সামনে আসে যেখানে সত্য খুঁজতে গেলে নিজের পরিবারে ধ্বংস হয়ে যেতে পারে। একদিকে দায়িত্ব, অন্যদিকে নিজের রক্তের সম্পর্ক। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে একজন মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে এই শহরে অপরাধীরা শুধুমাত্র রাস্তাতেই ঘুরে বেড়ায় না, লুকিয়ে থাকে ক্ষমতার ভিতরেও। আজ এমনই এক পুলিশ অফিসারের গল্প আপনাদের বলবো যে সত্যের যত কাছে পৌঁছায় তার পৃথিবীটা ততই ভয়ানক হয়ে ওঠে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি হিন্দি ভাষায় সম্প্রতি মুক্তি পাওয়া ক্রাইম ড্রামা থ্রিলার মুভি কর্তব্যর কথা। মুভির শুরুটা হয় পাঞ্জাবের ঝামিলি রেল স্টেশনে। পুলিশ ইন্সপেক্টর পবন তার সহকর্মীদেরকে নিয়ে তার 40তম জন্মদিন পালন করছে, আর পুরো জিনিসটা কনস্টেবল অশোকই ব্যবস্থা করেছে। মূলত কনস্টেবল অশোককে পবন অনেক সম্মান করে এবং বিশ্বাস করে। এদিকে জন্মদিন উপলক্ষে পবনের ওয়াইফ বর্ষা তাকে কল করে উইশ করে। মূলত পবনরা এখানে রিমা নামে একজন সিনিয়র জার্নালিস্টের প্রোটেকশন দিতে এসেছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে পড়লে পবন তার টিম নিয়ে রিমাকে রিসিভ করে, এরপর প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছিল। তবে হঠাৎ করেই তাদের গাড়িবহরের মাঝখানে একটি বাইক ঢুকে পড়ে। এমনকি তারা একসময় রিমার কারটিকে ব্লক করে এলোপাতাড়ি গুলি ছুটতে শুরু করে। পবনরা কাউন্টার করতে গেলে অশোকের হাতে একটি গুলি লেগে যায়। পবনও তখন দুজনের একজনকে ডাউন করলে অন্যজন সেখান থেকে পালিয়ে যায়। তবে এরপরই দেখা যায় রেখা আর তার ড্রাইভার দুজনই মারা গেছে। মূলত এখানে একটি আশ্রম আছে যার নাম আনন্দ আশ্রম। আনন্দশ্রী নামে এক ব্যক্তি তার প্রতিষ্ঠাতা। শহরে তার প্রচুর প্রভাব। গত বছর ওই আশ্রম থেকে একটি নাবালক ছেলে নিখোঁজ হয়েছিল। রিমা ওই কেসের তদন্ত করছিল, যেখানে সে আনন্দশ্রীর সম্পৃক্ততাও পেয়েছিল। সবাই এর জন্য ধারণা করছে আনন্দে হয়তোবা রিমাকে খুন করিয়েছে। আবার গত রাতের ঘটনার জন্য এসপি কেশবও পবনকে বেশ অপমান অপদস্থ করে, কারণ তারা রিমার প্রোটেকশন দিতে ব্যর্থ হয়েছে। এখন তাদের উপর প্রেশার আসবে, তাই এসপি পবনকে সাসপেন্ড করতে যাচ্ছিল। তবে পবনের কথা, আমার জন্য যে সম্মান গেছে সেই সম্মান আমি ফিরিয়ে আনব, আমি এই কেসের সমাধান করব। পবন কেশবের থেকে 7 দিনের সময় চেয়ে নেয় যে যদি আমি 7 দিনের মধ্যে কেসটি সলভ করতে না পারি তাহলে নিজে এসে আমার সাসপেনশন লেটারটি আমি নিয়ে যাব, যে জন্য এসপি তাকে 7 দিনের সময় দেয়। পবনও মন খারাপ করে বাড়িতে ফিরে যায়, আর বাড়িতে ফিরতেই দেখে অমর নামে এক ব্যক্তি তার লোকজন নিয়ে এসে তার বাবা হরির সাথে তর্ক করছে। আর এখানেই সে জানতে পারে পবনের ছোট ভাই অমরের ছোট বোন দীপ্তিকে নিয়ে পালিয়েছে। কিন্তু হরি এই কথাটা কোনোভাবেই স্বীকার করতে চাইছে না। হরির কথা তার ছেলে কখনো এটা করবে না, কারণ অমররা নিচু জাতের। আর এখানে সব থেকে বড় বাধা, পবনও অমরকে বলে মুখ সামলে কথা বলো, আমার ভাইটা করেনি। অমরের কথা যদি করে থাকে তখন তুমি কি করবে? হরি তখন বলে বসে দরকার হলে নিজের ছেলেকে শেষ করে দিব। অমররাও তাদেরকে 24 ঘন্টা সময় দিয়ে যায়। যদি 24 ঘন্টার মধ্যে তাদের বোন বাড়িতে ফিরে না আসে তাহলে তারা গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হবে। এরপর পবন বর্ষার সাথে কথা বলে। বর্ষা জানায় গতকাল রাতেও দীপক ঘরে ছিল। সকালবেলা তার রুমে গিয়ে দীপককে দেখতে পায়নি। পবন তখন দীপকের বন্ধুদের কথা জানতে চায় যে সব থেকে ক্লোজ ফ্রেন্ড কে আছে। বর্ষা কানেজার কথা বলে যে কানেজায় সব থেকে কাছের বন্ধু ছিল। আবার এদিকে পবনের জন্মদিন উপলক্ষে বর্ষা এবং পবনের ছেলে হানি দুজন মিলে পবনের জন্য একটি হোয়াইট স্নিকার এনেছে। আর এখানে তাদের কথা আমরা এটাও জানতে পারি পবন হোয়াইট স্নিকার অনেক পছন্দ করে, যে জন্য যেই তাকে গিফট করে হোয়াইট স্নিকার গিফট করে। এই জন্য তার সুরাকের মধ্যে যতগুলো স্নিকার আছে সবই হোয়াইট। তো এরপর পবন নিজের ভাইয়ের খোঁজ নিতে কানেজার সাথে দেখা করে, কিন্তু কানেজা দীপকের বিষয়ে কিচ্ছু বলতে পারছে না। কানেজা তো উল্টো বলছিল দীপক হয়তোবা পড়াশোনার জন্য অন্য বন্ধুর কাছে যেতে পারে। কিন্তু পবন ভালো করেই জানে তার ভাই গত বছর 4 সাবজেক্টে ফেল করেছে, সে আর কি পড়াশোনা করবে। আর প্রীতির কথা জানতে চাইলে কানেজা জানায় প্রীতি তাদেরই ক্লাসমেট। তবে প্রীতির সাথে দীপকের সম্পর্কের বিষয়টা সে স্বীকার করছিল না। পবনও বিষয়টি বুঝতে পেরে ফিরে আসে। অন্যদিকে আমাদের আনন্দশ্রীকে দেখানো হয় যে তার ভক্তদের সামনে ভাষণ দিচ্ছে। মূলত এই আনন্দ আশ্রমের মালিক আনন্দশ্রী শুধুমাত্র এখানে প্রভাবশালী ব্যক্তিই নয়, সবাই তাকে অন্ধের মতো বিশ্বাস করে। তার ভক্তের কোনো শেষ নেই। একরকম বলতে গেলে পুরো শহরের সবাই তার ভক্ত। আর এখানে আমরা আনন্দর রাইট হ্যান্ড নির্মলকে দেখতে পাই। তো এখানে আনন্দর প্রোগ্রামটা শেষ করে নির্মল তার কয়েকটি লোক নিয়ে হারপাল নামে একটি ছেলের সাথে দেখা করে, যেখানে নির্মলের কথা আমরা জানতে পারি রিমাকে যে দুজন ব্যক্তি শ্যুট করেছিল তাদের মধ্যে একজন ছিল হারপাল। আর হারপাল এটা আনন্দশ্রীর কথা মতোই করেছে। নির্মল হারপালকে এটাও বলে হারপাল যে কাজটা করেছে এতে করে আনন্দশ্রী খুব খুশি হয়েছে, এমনকি তার জন্য গিফটও পাঠিয়েছে। কিন্তু হারপাল কোনো একটা কিছুর ইঙ্গিত বুঝতে পারছিল, তাই হারপাল তাদের থেকে 1 মিনিট সময় নিয়ে ঘরের ভিতরে গিয়ে তার ব্যাগ থেকে একটি গান বের করে একজনের বুকে শ্যুট করে বসে। বাকিরাও তখন এলোপাতাড়ি শ্যুট করছিল। মানে হারপাল বুঝতে পেরেছিল প্রমাণ মেটানোর জন্য তাকে শেষ করে দেয়া হবে,
তাই হারপাল তাদের সাথে অনেকক্ষণ গোলাগুলি করে একসময় সেখান থেকে পালিয়ে যায়। নির্মলা অনেকক্ষণ তার লোক নিয়ে হারপালকে খুঁজতে শুরু করে, কিন্তু আশেপাশে কোথাও খুঁজে পায়নি। সিন চলে যায় পরবর্তী দিন। পবন হসপিটালে গিয়ে অশোকের খোঁজ খবর নিচ্ছিল। কথায় কথায় অশোককেও সে জানায় এই কেসটি সেই হ্যান্ডেল করছে। অশোকের কথা এত কিছু হওয়ার পর কেন আপনি কেসটি নিলেন? সাসপেন্ড হলে তো বেশ কিছুদিন পরই আপনার সাসপেনশন উঠে যেত। এখন তো আপনি ঝামেলার মধ্যে পড়বেন। পবন তখন দীপকের কথা বলে যে গত রাত থেকে মিসিং। অমর বলছে ওর বোনকে নিয়ে পালিয়েছে। তাই পবন অশোকের সোর্স কাজে লাগিয়ে দীপককে খুঁজে বের করতে বলে। এমনকি আগামীকাল থেকে এই কেসের ইনভেস্টিগেশনে তার সাথে যোগও দিতে বলে। আবার অন্যদিকে তার বাবা হরিকে দেখা যায় হানিকে নিয়ে গ্রাম পঞ্চায়েতের কাছে গিয়েছে। হরি মূলত গ্রাম পঞ্চায়েতের একজন সিনিয়র মেম্বার। গ্রামে তার অনেক সম্মান, কিন্তু এখন তার সম্মানের প্রশ্ন উঠছে। পঞ্চায়েত প্রধান এখন তার কাছে জানতে চাইছে সবকিছু আপনি জানেন এবং বোঝেন। আপনি যেটা নির্ণয় করবেন, যে সিদ্ধান্ত নেবেন, আপনি শুধু আমাদেরকে জানিয়ে দিন, বাকিটা আমরা দেখব। হরির কথা অমরের পরিবারে কোনো ব্যক্তি আজ পর্যন্ত তার চৌকাঠে পা রাখেনি, কিন্তু এখন তারা ওই সাহস করেছে। যে জন্য প্রথমে সে বলে ওরা যেন দ্বিতীয়বার এই সাহস না করে, কারণ অমররা তো ছোট জাতের। আর দীপকের বিষয়ে বলে যে দীপক যদি ওদের বাড়ির মেয়ের সাথে থেকে থাকে তাহলে গ্রামে আসার রাস্তা তো এমনিতেই বন্ধ হয়ে গেছে। তবে যতক্ষণ পর্যন্ত হরি সম্পূর্ণভাবে এই প্রমাণটা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত অমররা যেন তার সাথে কোনো কিছু করার চেষ্টা না করে। তবে পঞ্চায়েত প্রধানের কথা আপনাকে কথা দিতে হবে, আপনি আপনার নীতিতে অটল থাকবেন। কারণ তাদের কথা, যেই সন্তান বাবা মায়ের সম্মানের কথা চিন্তা না করে তাদেরকে অপমানিত করে, ওই সন্তানের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে এখানে একটি উদাহরণও দেয়, যদি আমাদের হাতের আঙ্গুলে ক্যান্সার হয় তখন আমরা কি করব? আঙ্গুলটা কেটে ফেলব। মানে ঠিক তেমনটাই দীপক এখন ক্যান্সার হয়ে গেছে, তাই দীপকেরও আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আবার অন্যদিকে পবন থানায় ফিরে রিমার যে দুই সহযোগী তার সাথে ওই সময় ছিল, মানে ওই রাতে বেঁচে গিয়েছিল, ওই দুজনের স্টেটমেন্ট নেয়। তারা জানায় তাদের কাছে তথ্য ছিল আনন্দের আশ্রম থেকে নাবালক বালকরা নিখোঁজ হয়ে যাচ্ছিল। তারা জানতে পেরেছিল আনন্দের এখানে এমন অনেক নাবালক ছেলে আছে যাদেরকে দিয়ে আনন্দ খারাপ কাজ করায়, আর আনন্দের কাজ হয়ে যাওয়া মাত্রই আনন্দ ওদেরকে মেরে ফেলে। আর আনন্দ যেহেতু এখানে একজন প্রভাবশালী ব্যক্তি, স্বাভাবিকভাবেই কোনো স্পষ্ট প্রমাণ ছাড়া পুলিশ তার বিরুদ্ধে কোনো কেস ফাইল করবে না। এর জন্যই তারা সাংবাদিক হয়ে নিজেরাই তদন্ত করছিল। ওরা চলে যাওয়া মাত্রই পবন অশোকের কাছে দীপকের বিষয়ে জানতে চায় যে ওর কোনো খবর পাওয়া গেছে। অশোক জানায় তার সোর্স কাজ করছে, হয়তো সময় লাগবে। তো সিন চলে যায় রাতে, যেখানে হারপালকে দেখা যায় একটি ট্রাকে করে লুকিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে। ওই বাস স্ট্যান্ডে একটি খাবার হোটেলে হারপাল সামনের টেবিলে ছোট্ট একটি বাচ্চাকে দেখে নিজে নিজে কষ্ট পাচ্ছিল। কারণ ওই সময় ওই বাচ্চাটা বাবা মা অনেক যত্ন সহকারে বাচ্চাটাকে ভালোবাসা দিয়ে খাবার খাওয়াচ্ছিল, যেটা থেকে হারপাল খুবই কষ্ট পাচ্ছে। এমনকি হারপাল কাউকে কল করে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে ফোন পিক করছে না। আবার পরবর্তী দিন সকাল হতেই বর্ষা পবনকে জানায় দীপক আর প্রীতির সম্পর্কের বিষয়টা সে আগে থেকেই জানত, কিন্তু সে কখনোই কল্পনা করেনি দীপক এভাবে প্রীতিকে নিয়ে পালিয়ে যাবে। পবনও পড়েছে এক মহাযন্ত্রণায়। একদিকে থানাতে ওই কেস, আবার এদিকে ঘরের ঝামেলা, মানে কোথাও শান্তি নেই। তবে এরপরই বর্ষা পবনকে জানিয়ে দেয় দীপক প্রীতিকে নিয়ে কোথায় গিয়েছে। এমনকি রাতের বেলা সবার অগোচরে বর্ষা পবনকে সেখানে নিয়েও যায়। দীপকও পবনকে জানায় তারা বিয়ে করে ফেলেছে। পবন তখন দীপককে বোঝানোর চেষ্টা করে, তুই তো বাবাকে ভালো করে জানিস, অন্য জাতের মেয়েকে কখনোই বউ হিসেবে স্বীকার করবে না। আমি এখন তোর কিভাবে সাহায্য করতে পারবো? দীপকের কথা, আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি, ভালোবাসা তো কোনো জাতপাত দেখে হয় না। এখন আপনাকে কিছু একটা করতে হবে। আপনি বাবার সাথে কথা বলুন, তাকে বোঝান। পবনের কথা তাকে বোঝাবো, সে বুঝলে তো তাকে বোঝাবো, কারণ পবন তার বাবাকে ভালো করে জানে। সে সেই ওল্ড জেনারেশনে পড়ে আছে, সে কোনো কিছুতে মানবে না। সাথে পবন দীপককে একটি ঘটনার কথাও বলে যে তোর ওই ঘটনার কথা মনে নেই? প্রীতি তখন জানতে চাচ্ছিল যে সেখানে কি হয়েছিল। পবন তখন তাকে জানায় এর আগেও গ্রাম থেকে একটি ছেলে একটি মেয়ে পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে ওই ছেলে মেয়েকে ধরে এনে তাদেরকে খুন করে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। প্রীতি এখন ভয় পাচ্ছে তাদের সাথে হয়তো এমন কিছু হতে পারে। তবে বর্ষা তাদেরকে ভরসা দেয় যে তোমাদের এই নিয়ে চিন্তা করতে হবে না, আমরা তো আছি, আমরা তোমাদের দেখব। পবনও শেষ পর্যন্ত দীপককে বলে সে যতদিন বেঁচে আছে কেউ তাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। আবার পবন এটাও জানে ওদেরকে বাঁচিয়ে রাখতে হলে দ্রুত ওদেরকে অন্য শহরে পাঠিয়ে দিতে হবে। তাই পবন দীপককে বলে যতক্ষণ পর্যন্ত আমি না বলি ততক্ষণ পর্যন্ত এখানে লুকিয়ে থাকো, আর এখানের বিষয়টা কেউ যেন জানতে না পারে, কাউকে কিছু বলার প্রয়োজন নেই। আর পরবর্তী দিন থানায় যেতেই অশোক পবনকে একটি সিসিটিভি ফুটেজ এনে দেয়, যেটা রিমার শুট আউটের সময় সামনে একটি দোকানের সিসিটিভিতে রেকর্ড হয়েছিল। ফুটেজের মধ্যে বাইকের নম্বরটিও দেখা গিয়েছে। এই জন্য পবনরা বাইকের ডিটেলস বের করে ওই মালিকের সাথে কথা বলে। আর এখানে গিয়ে তারা জানতে পারে
তাদের বাইকটি 7 দিন আগে চুরি হয়েছিল। এমনকি তারা ওই সময় বাইকের চুরির কমপ্লেনও রেজিস্টার করেছে। তার মানে ওরা পুরো পরিকল্পনা করে কাজটা করেছে। ঠিক তখনই আনন্দর প্রোগ্রামের একটি ব্যানার দেখে পবন আনন্দকে জিজ্ঞাসাবাদ করার প্ল্যান করে। অশোক তখন বারবার বোঝানোর চেষ্টা করছে এটা করা তার ঠিক হবে না, ভেবেচিন্তে করা উচিত। আবার আনন্দের যে আশ্রমটা, সেখানে কোনো পুলিশের অস্ত্রসহ যাওয়া নিষেধ, কারণ সেখানে তার নিজস্ব সশস্ত্র একটি সিকিউরিটি ব্যবস্থা রয়েছে। তারপরও পবন কোনো কিছু তোয়াক্কা না করে অস্ত্রশস্ত্র সহই আনন্দর সাথে দেখা করতে চায়। আনন্দ ভালো করে জানে পবন এখানে কি জন্য এসেছে। আবার আনন্দের কথা আমরা এটাও জানতে পারি, পবনের বাবা হরি আনন্দর একজন অন্ধভক্ত। কিন্তু পবন না তার বাবাকে না আনন্দকে কাউকে পছন্দ করে না। আনন্দ এজন্য আর কথা না বাড়িয়ে তার তদন্তের বিষয় জানতে চায়, যে তদন্ত কত দূর। পবন তখন রিমার খুনের মোটিভের বিষয়ে বলে, মানে যেমনটা তারা সন্দেহ করছে। এটা শুনে আনন্দ বলে তার একটু হিসাব নিকাশ করে কথা বলা উচিত, কারণ তার এই ইনভেস্টিগেশন এখানে চলবে না। পবনের কথা, খুন যেহেতু হয়েছে, খুনিকে যেহেতু ধরতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, তখনই কেবল খুনিকে ধরা যাবে। আনন্দ স্পষ্ট করে বুঝতে পারছিল পবন তাকে ইঙ্গিত করছে। এই জন্য আনন্দ পবনকে বলে দেয় সে যেন কখনোই তাকে জিজ্ঞাসাবাদ করতে এখানে না আসে। এমনকি তার সিকিউরিটিদের বলে কোনো পুলিশ যেন গেট দিয়ে প্রবেশ করতে না পারে, যে জন্য পবনদেরকে বাধ্য হয়ে সেখান থেকে ফিরে আসতে হয়। আবার অন্যদিকে হরিকে দেখা যায় গ্রাম পঞ্চায়েতের ওখানে গিয়েছে, যেখানে অমররাও ছিল। দুপক্ষের মধ্যে এখানে বেশ তর্কাতর্কি হয়। আবার গ্রাম পঞ্চায়েতের প্রধান বারবার হরির কাছে জানতে চাচ্ছিল হরি কি সিদ্ধান্ত দিবে। অন্যরা তখন বলে হরি কেন সিদ্ধান্ত দিবে, কারণ আগেরবার তাদের পরিবার সদস্যকে যখন শাস্তি দেওয়া হয়েছিল তখন তো হরি সিদ্ধান্ত দেয়নি, তাই এখন হরির সিদ্ধান্তের জন্য কেন বসে থাকতে হবে। তাদের কথা, অন্যান্য সময় তারা যেভাবে শাস্তি দিয়েছে, মানে ছেলে এবং মেয়ে দুজনকে খুন করে মাটি চাপা দিয়ে দিয়েছিল, ঠিক একই রকম শাস্তি ওদের বেলাতে প্রয়োগ করতে হবে। তাই হরির এখন কিছু করার নেই। হরি তার সম্মানের জন্য নিজের ছেলেকে পর্যন্ত মারতে প্রস্তুত, আর শেষ পর্যন্ত এটাই নির্ধারিত হয়। আবার এদিকে পবনরা আনন্দকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়ায় কেশব তাদেরকে তার অফিসে ডেকে ইচ্ছামতো বকে যে তারা কি নিজেদেরকে হিরো মনে করে, তারা কার কথা মতো সেখানে গিয়েছে। তবে কেশব তখন পবনকে হারপালের একটি ফটো দেখায়, যে আনন্দশ্রীর পিছনে না ঘুরে এই ছেলেকে খুঁজে বের করো, এই ছেলে রিমাকে শ্যুট করেছিল। পবনের কথা, এই ছেলেটা অল্প বয়সী না বালক। কেশব বলে তা আমি জানি, তোমার কাজ ওকে খুঁজে বের করা, ওকে খুঁজে বের করে কেসটা সলভ করো। আর অন্যদিকে হারপালকে দেখা যায় এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, কারণ সে ভালো করে জানে ধরা পড়লে তাকে মেরে ফেলা হবে। আর কেশবের থেকে হারপালের কথা জানার পর পবনরা খোঁজ নিয়ে জানতে পেরেছে হারপালের বাবা গ্রামের স্কুলের শিক্ষক। একদিকে বাবা শিক্ষকতা করছে, আর অন্যদিকে ছেলে মানুষকে খুন করছে। কথায় কথায় অশোক দীপকের কথা জানতে চাইলে পবন অশোককে সত্যিটা বলে দেয় যে দীপক প্রীতিকে বিয়ে করেছে, এমনকি ওরা এখন মুনহরনগরে আছে। অশোকের কথা, একবার যদি ওরা বিষয়টা জানতে পারে তাহলে সবকিছু আমাদের হাতের বাইরে চলে যাবে, তাই যত দ্রুত সম্ভব ওদেরকে শহর থেকে বের করে দিতে হবে, সেটাও সেফলি। তো এরপর রাতে বাড়ি ফিরলে পবন লক্ষ্য করে তার বাবা হরি দীপকের ঘরের জিনিসপত্র তল্লাশি করছে। তার কথা, হয়তোবা দীপক আর প্রীতির লাভ স্টোরির কোনো প্রমাণ সে পেতে পারে, কারণ এতে করেই তো সে কনফার্ম হয়ে যাবে। কারণ এখনো পর্যন্ত সে বিশ্বাস করতে পারছে না, যদি কনফার্ম হয় তখনই সে ব্যবস্থা নেবে। পবন বোঝানোর চেষ্টা করে যে ও তো আমার ভাই, আপনার নিজের সন্তান। পাশে থেকে হানি তখন ওই ক্যান্সারের গল্পটা বলে যে বাবা, যদি আমাদের হাতের আঙ্গুলে ক্যান্সার হয় তখন তো আঙ্গুল কেটে ফেলতে হবে, দীপক চাচু একটা ক্যান্সারের মতো। এটা শুনেই পবন স্পষ্ট বুঝতে পারে হরি হানিকে গ্রাম পঞ্চায়েতের ওখানে নিয়ে গিয়েছিল, আর এটাই সে পছন্দ করছে না। যে জন্য হানি এবং বর্ষাকে সেখান থেকে সরিয়ে দিয়ে দীপক একসময় তার বাবার উপর উত্তেজিত হয়ে তার কলার ধরে। দীপক তার বাবাকে ভালো করে জানে, সে সবসময় দুই সন্তানের উপর নিজের কর্তৃত্ব দেখিয়েছে, সেটা হোক ন্যায়ের জন্য বা অন্যায়ের জন্য। আবার এখন তার ছেলেকেও ওখানে নিয়ে গিয়ে বিভিন্ন রকম উল্টোপাল্টা জিনিস শিক্ষা দিচ্ছে। পবন কখনোই তার সন্তানকে এই সকল শিক্ষা দিতে চাচ্ছে না, অথচ হরি চাইছে ছোটবেলা থেকে হানি যেন এই সকল শিক্ষায় দীক্ষিত হয়, মানে তার মতো করে বড় হয়। যে জন্য পবন তার বাবাকে স্পষ্ট করে বলে দেয় সে যদি কখনো তার ছেলেকে এই সকল শিক্ষা দেওয়ার চেষ্টা করে তাহলে শুধুমাত্র হরিই নয়, পুরো গ্রাম পঞ্চায়েতের সবাইকে মাটি চাপা দিয়ে দেবে। তো এই ঘটনার পর রাতের বেলা বর্ষা পবনকে বোঝানোর চেষ্টা করে যে মাথা গরম করে কোনো কিছু করা যাবে না, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু পবনের কথা, আমি মাথা ঠান্ডা কি করে করব? ছোটরা ভুল করলে বড়রা তাদেরকে ভুল ধরিয়ে দেয়, তাদেরকে শেখায়। এখানে তো বড়রাই ভুল করছে। পবন এখন বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। ওই রাতেই পবনরা হারপালের বাবা দামোদরের খোঁজ পেয়ে দামোদরের সাথে দেখা করে এবং জানতে চায় হারপাল এখন কোথায়। দামোদরের কথা, হারপাল তো আনন্দশ্রীর সাথে, কিন্তু পবন বলে তোমার ছেলে আগে সেখানে ছিল, এখন নেই। আমি যতটুকু জানতে পেরেছি তোমার ছেলে হারপাল এখন নিখোঁজ। সাথে পবন দামোদরের কাছে এটাও জানতে চায় হারপাল আনন্দের ওখানে কি করছিল। দামোদর তখন বলে
দামোদর অনেক বড় ভক্ত। বিয়ের 10 বছরও তাদের কোনো সন্তান হচ্ছিল না। তখন আনন্দ তাকে বলেছিল তাদের একটি সন্তান হবে, আর তার কথা মতো ওই সন্তানকে আনন্দের এখানে দিয়ে দিতে হবে। আর এরপর হারপালের যখন 10 বছর হয়েছে তখন থেকে হারপাল আনন্দের সাথে রয়েছে। এটা শুনে তো পবন বুঝতে পারছে না এটা কেমন বাপ যে একজনের কথা মতো নিজের সন্তানকে তার কাছে দিয়ে দিয়েছে। তারপরও পবন দামোদরকে বলে, যদি তোমার ছেলে হয়ে থাকে আর তোমার ছেলের প্রতি তোমার বিন্দুমাত্র মায়া থেকে থাকে তাহলে তোমার ছেলে নিখোঁজ কমপ্লেন করো। আর যদি তোমার ছেলে না হয় তাহলে আমি তোমার ছেলেকে বাঁচাতে পারবো না। তোমার ছেলে কাউকে খুন করেছে, পুলিশ ওকে দেখা মাত্রই গুলি করে মারবে। পবন মূলত দামোদরকে আনন্দের বিরুদ্ধে কমপ্লেন করতে বলেছিল। আর এটা বুঝতে পেরে অশোক বারবার পবনকে বোঝানোর চেষ্টা করছে, আপনি এটা কি বলছেন, এমনটা করবেন না, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তবে দামোদর একসময় রাজি হয়ে যায়, কারণ দামোদরকে যে কোনো মূল্যে নিজের সন্তানকে বাঁচাতে হবে। অশোক তখনও বলছিল, স্যার এটা করবেন না, পবনের কথাও ছোট একটি বাচ্চা। অশোকের কথা, ওর জন্য তার আমাদের জীবনকে আমরা ঝুঁকিতে ফেলতে পারি না। আপনি জানেন এরপর আমাদের সাথে কি হবে। পবনের কথা যা হয় হবে, আমি দরকার হলে একাই দেখব, তোমার ইচ্ছা হলে তুমি সরে দাঁড়াতে পারো। মোট কথা পবন তারপরও হারপালের নিখোঁজ কমপ্লেন রেজিস্টার করে ছাড়বে, আর কথা মতো তাই করা হয়। অন্যদিকে পুলিশ ডিপার্টমেন্ট হারপালকে তন্ন তন্ন করে খুঁজছিল। ফরেস্ট ডিপার্টমেন্টও বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে রেখেছে। আর এভাবেই খুঁজতে খুঁজতে একটি বাসের মধ্যে হারপালকে দেখা মাত্রই তারা হারপালকে আটক করে পবনকে খবর দেয়। পবনের সাথে সাথে অশোককে নিয়ে সেখানে পৌঁছে যায়। পবনের জিজ্ঞাসাবাদে হারপাল একসময় স্বীকার করে জার্নালিস্ট রিমাকে সেই শ্যুট করেছিল। সাথে হারপাল এটাও বলছিল যে ওরা এখন আমাকে মেরে ফেলবে, মানে আনন্দের লোকজন, কারণ আনন্দের কথা মতোই সে রিমাকে গুলি করে মেরেছে। পবনকে সেই গানটাও দেয় যে গানটা দিয়ে সে শ্যুট করেছিল, এমনকি এখনও ওই গানের মধ্যে বুলেট লোড করা রয়েছে। পবনের কথা, আনন্দ তোমাকে কাউকে খুন করতে বলবে আর তুমি তাই করবে? হারপাল বলে, অবশ্যই করব, সে যা করতে বলতো তাই করতাম। হারপাল আরও জানায় আনন্দ প্রতি রাতে তাকে পেটাতো, তার সাথে খারাপ কাজ করত। সে একসময় অতিষ্ঠ হয়ে গিয়েছিল, নিজের বাবা মায়ের কাছে যেতে চাচ্ছিল। আনন্দ তখন তাকে বলেছিল যদি সে তার জন্য একটি কাজ করে দেয় তবে সে যেতে পারবে। তখনই মূলত রিমাকে মারার কন্ট্রাক্টটি তাকে দিয়েছিল, কিন্তু হারপাল জানতই না রিমাকে মারার পর আনন্দ তার লোক দিয়ে তাকেই মেরে ফেলবে। এই জন্যই সে নিজের জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে। পবন এখন পুরো বিষয়টা বুঝতে পারছে। এদিকে অশোক বারবার বলছিল কেশব স্যারকে কি বলবো। পবন ভালো করেই জানে কেশবকে বলে কোনো লাভ নেই, তাই সকল পেপার ওয়ার্ক রেডি করে পরবর্তী দিন সকালবেলায় হারপালকে কোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর কথা মতো পরবর্তী দিন সকাল হতেই পবন আর অশোক হারপালকে কোর্টে নিয়ে যায়। পবন হারপালকে অশোকের সাথে গাড়িতে রেখে ভিতরে সিরিয়াল দিতে গেলে সে জানতে পারে যে তাদের সিরিয়াল আসতে 30 মিনিট সময় লাগবে। তাই পবন যখন ফিরে আসছিল তখনই পবন লক্ষ্য করে কেশব হারপালকে তার গাড়িতে তুলে নিচ্ছে। পবন তাদের গাড়িকে ফলো করতে শুরু করে, এমনকি কেশবকে কল করে জানায় কেশব যদি হারপালকে তার কাছে হ্যান্ডওভার না করে তাহলে ক্ষতিটা কেশবেরই হবে, কারণ হারপালের লিখিত স্টেটমেন্ট তার কাছে আছে যেখানে হারপাল সব স্বীকার করেছে। এখন হারপালকে সে নিয়ে গেল পবন এফআইআর কপি এবং স্টেটমেন্ট কোর্টে জমা করে দিবে, যে জন্য কেশব গাড়ি থামাতে বাধ্য হয়। কেশবের কথা, আনন্দশ্রীকে কোনোভাবেই এর মধ্যে জড়ানো যাবে না, তাহলে পুরো শহরে একটা হাঙ্গামা তৈরি হবে, আর ও তোমাকে কখনোই ছাড়বে না। পবনের কথা, আমি আমার সততার সাথে কখনো বেইমানি করব না। তারপরে কেশব কোনো মতে হারপালকে দিতে রাজি হচ্ছিল না। পবন তখন কেশবকে বলে যদি সে হারপালকে নিয়ে যেতে দেয় তাহলে চার্জশিটে আনন্দের নাম লিখবে না, আর হারপালকে যদি না নিতে দেয় তাহলে হারপালের যে স্টেটমেন্ট আছে ওই স্টেটমেন্ট কোর্টে জমা দিয়ে দিবে, যে জন্য কেশবকে বাধ্য হয়ে হারপালকে পবনের হাতে দিয়ে দিতে হয়। এরপর পবন হারপালকে নিয়ে কোর্টে চলে যায়, কিন্তু অশোক তখনও পবনকে বোঝানোর চেষ্টা করছিল এই বাচ্চার জন্য আমাদের জীবন ঝুঁকিতে পড়ছে, আর আপনি এই বাচ্চাকে বাঁচাতে পারবেন না। সব থেকে ভালো হবে ওদের সাথে একটা সমঝোতা করুন, তবে আমরা বাঁচবো, বাচ্চাটাও বেঁচে যাবে। যে জন্য অশোকের পরামর্শ নিয়ে পবন আবারও কেশবের সাথে দেখা করে এবং কেশবের সাথে একটা চুক্তি করে যে পবন এফআইআর থেকে আনন্দের নাম সরিয়ে দেবে, এই কেসে আনন্দের কোনো নামই আসবে না। বিনিময়ে কেশব হারপালকে নিরাপদে শহর থেকে বের করতে সাহায্য করবে, আর এই বিষয়টা তৃতীয় কোনো ব্যক্তি জানবে না। পবনের কথায় কেশবও রাজি হয়, এমনকি হারপালের জন্য বেশ কিছু টাকাও দিয়ে দেয় যাতে অন্য শহরে গিয়ে কিছু একটা করতে পারে। পবন তখন খুশি মনে হারপালের কাছে যাচ্ছিল। অশোক তখন পবনকে দীপকের কথা মনে করিয়ে দেয় যে ওদের এখন কি অবস্থা। পবন বলে মনোয়ারতে আছে, তবে বেশি দিন সেখানে রাখা যাবে না। অশোক তখন তার এক রিলেটিভের কথা বলে যে আমার এক রিলেটিভ আছে কানাডাতে থাকে, মনোয়ারে তার একটি বাড়ি আছে খালি পড়ে আছে, আপনি চাইলে ওদেরকে সেখানে শিফট করতে পারেন, ওরা সেখানে নিরাপদে থাকবে। এমনকি অশোক হারপালের দায়িত্ব নেয় যে হারপালকে নিরাপদে আমি শহর থেকে বের করে দিব, আপনি দীপকের কাছে চলে যান, দীপক আর প্রীতিকে রক্ষা করুন। পবন আগে থেকে অশোককে বিশ্বাস করে, তাই হারপালকে অশোকের কাছে দিয়ে সাথে হারপালকে বেশ কিছু টাকা দিয়ে একটি মোবাইল ফোনও দেয় যে কোনো প্রয়োজন আমাকে কল করবে। অন্য শহরে গিয়ে নিজের মতো জীবনযাপন করো, তোমার বাবা মা এমনিতেই তোমাকে ভুলে গিয়েছিল,
বাবা মায়ের কথা চিন্তা করে তুমি কখনোই আর ফিরে এসো না। কেশবের সাথে পবনের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী কেশব একটি প্রেস মিটিং করে এবং সেখানে সবার সাথে প্রকাশ করে যে রিমার খুনের জন্য আনন্দশ্রীর নামটা এসেছিল, কিন্তু ইনভেস্টিগেশন অফিসার পবন তদন্ত করে জানতে পেরেছে এই খুনের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। আর এর মধ্য দিয়ে রিমার কেস থেকে আনন্দের নামটা চিরদিনের মতো মুছে যায়। আবার কেশব যেমনটা কথা দিয়েছিল, প্রেস মিটিং শেষ করে কেশব ও পবনকে বলে তার কথা মতো অশোক এতক্ষণে হারপালকে নিয়ে দিল্লি বর্ডার ক্রস করে ফেলেছে। এখন হারপালকে নিয়ে আর কোনো চিন্তা নেই। পবনের জন্য নিশ্চিন্তে ওই রাতে বর্ষাকে সাথে নিয়ে দীপক এবং প্রীতিকে অশোকের সেই রিলেটিভের বাড়িতে নিয়ে যায় এবং আপাতত কয়েকদিন এখানে নিরাপদে থাকতে বলে। পবনের কথা এখানে বেশি দিন থাকা যাবে না, এরপর তোমাদের অন্য কোথাও চলে যেতে হবে। দীপক জানতে চাচ্ছিল আমরা কোথায় যাব। পবন বলে জানি না, তোমরা শিক্ষিত, দূরে কোথাও গিয়ে নিজেদের মতো জীবনযাপন করো, এখানে কখনোই ফিরে আসবে না। আর আমরা তোমাদের সাথে আর যোগাযোগ করতে পারবো না। যদি বেঁচে থাকি 2-3 বছর পর আবার যোগাযোগ হবে। কারণ পবন ভয় পাচ্ছে কেউ যদি তাদেরকে ফলো করে ওদের সম্পর্কে জানতে পারে তাহলে ওদেরকে মেরে ফেলবে। এমনকি ওদেরকে এখানে সেফভাবে রেখে পরবর্তী দিন পবন তার বাবার সাথে কথা বলে বিষয়টা মেটানোর চেষ্টা করে, কিন্তু তার বাবার সাথে কথা বলে সে বুঝতে পারে তার বাবার মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। এমনকি সে এখনও পর্যন্ত দীপককে খুন করার জন্য উঠে পড়ে লেগে আছে। যে জন্য ডিউটিতে গিয়ে পবন অশোকের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করছিল যে এমন অবস্থায় তার এখন কী করা উচিত। নিজের বাবা এই জন্য কিছু বলতে পারছে না। এর মধ্যে হারপালের বাবা দামোদর হারপালের খোঁজ নিতে পবনের সাথে দেখা করে। পবনও তাকে জানায় ওকে নিয়ে চিন্তার কিছু নেই, ওকে আর খুঁজতে হবে না, আমরা ওকে নিরাপদে শহর থেকে বের করে দিয়েছি। তবে দামোদর বলছিল হারপালের মা অনেক অসুস্থ, একবার যদি ওর সাথে কথা বলিয়ে দিতেন। পবন যেহেতু হারপালকে একটি মোবাইল ফোন দিয়ে দিয়েছে সেজন্য পবন হারপালকে কল করে, কিন্তু হারপালের নম্বরটি বন্ধ। ওই রাতে গ্রাম পঞ্চায়েতের জরুরি সভা বসে যেখানে অমর একজন সিরিয়াল কিলারকে নিয়ে এসেছে। সে হরিকেও জানায় তারা জানতে পেরেছে দীপক আর প্রীতি বিয়ে করেছে, এমনকি এই মুহূর্তে তারা মুনাওয়ারের একটি বাড়িতে রয়েছে। অমর পবনের কথা বলে যে সব কিছুতে পবন তাদেরকে সাহায্য করেছে, আর এখন এই কিলারকে দিয়ে তারা দীপক এবং প্রীতিকে খুন করানোর প্ল্যান করছিল। তবে ছেলেদের বিষয় এটা জানার পর হরি স্পষ্ট করে বলে দেয় দীপককে মারার জন্য কোনো সিরিয়াল কিলারের প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট, তোমাদের বোনের বিষয়টা তোমরা দেখো। এই জন্য পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় হরির পক্ষ থেকে 5 জন এবং অমরের পক্ষ থেকে 5 জন লোক গিয়ে দীপক এবং প্রীতিকে হত্যা করবে। আবার এদিকে পবন হারপালকে বারবার কল করে যাচ্ছে, তখনও পর্যন্ত হারপালের ফোনটি বন্ধ। অশোককে জিজ্ঞেস করলে অশোকও জানায় সে তো নিরাপদে ওকে দিল্লি বর্ডার ক্রস করে রেখে এসেছে, এমনকি রাস্তায় তাদেরকে কেউ ফলো পর্যন্ত করেনি। পবনের তখন কেশবের প্রতি সন্দেহ হয়, যে যেন পরবর্তী সকাল হতেই সে কেশবের সাথে দেখা করে। পবন যখন কেশবের কাছে হারপালের কথা জানতে চায়, কেশব বলে হারপালের কথা আমি কি করে জানবো, ও তো অনেক আগে দিল্লিতে চলে গেছে। পবনের কথা গতকাল থেকে ওর ফোন বন্ধ, আমি আর কিশোর ছাড়া যদি অন্য কেউ হারপালের বিষয় জেনে থাকে সেটা আপনি নিশ্চয় ওর সাথে কিছু করেছেন। যে জন্য পবন কেশবকে স্পষ্ট করে বলে দেয় হারপালের সাথে আমি যদি কথা বলতে না পারি তাহলে আমি তোমার মুখে গুলি করব, পিছন দিয়ে বের হবে। পবন সবার সামনে কেশবকে এই হুমকিটি দিয়ে যায়, যে জন্য কেশব সাথে সাথে আনন্দ শ্রীর সাথে দেখা করে। আনন্দ পুরো বিষয়টি জানার পর তার নিজের লোকদের বিশ্বাস করতে পারছে না, কারণ তারা বারবার একই কাজে ব্যর্থ হয়েছে। কেশব আনন্দকে হারপালের ওই কনফেশন লেটারের কথা বলে যে পবনের কাছে ওর লিখিত স্টেটমেন্ট আছে, ওই স্টেটমেন্ট দিয়ে যে কোনো সময় আপনাকে ফাঁসিয়ে দিতে পারবে। হারপাল যেহেতু নির্মলের কারণে বেঁচে গেছে তাই নির্মল আনন্দকে কথা দেয় আগামীকাল সকালের মধ্যে ওই কনফেশন লেটার সে নিয়ে আসবে। আর এরপরে নির্মল পবনদের বাড়িতে গিয়ে পবনের বাবা হরির সাথে কথা বলে। পবন এসে নির্মলকে দেখা মাত্রই নির্মলকে এখান থেকে চলে যেতে বলছিল, কারণ পবন ভালো করে নির্মলকে চিনে। নির্মলের কথা না বাড়িয়ে পবনকে সোজাসাপটা বলে দেয় তার কাছে হারপালের যে কনফেশন লেটারটি আছে ওই লেটারটি সে যেন দিয়ে দেয়, কিন্তু পবন কিছুতেই সেটা দিবে না। আর এটা নিয়ে নির্মলের সাথে একসময় তার তর্ক হয়। পবন নির্মলকে বের করে দেওয়ার চেষ্টা করে, এই জন্য নির্মলতার লোকজন পবনকে পেটাতে শুরু করে। পবন একা হয় তাদের সাথে পেরে উঠছিল না, পাশে থেকে পবনের স্ত্রী সন্তান সবকিছুই দেখছে। এরপর নির্মল পবনকে বলে তুমি যে ছেলের জন্য এত কিছু করছো, নিজের সন্তানের সামনে নিজের জীবন রিস্কে ফেলছো, সে তো অনেক আগে উপরে চলে গেছে। আর এর মাধ্যমে পবন জানতে পারে হারপালকে ওরা মেরে ফেলেছে। নির্মল এটাও জানায় হারপালকে মারতে অশোকই তাদেরকে সাহায্য করেছে, কারণ অশোক তাদের প্ল্যানের অংশ ছিল। এখানে আমাদের দেখানো হয় অশোক হারপালকে নিয়ে যাওয়ার সময় বর্ডার ক্রস করার আগেই নির্মলদের হাতে তুলে দিতে যাচ্ছিল। হারপালও তখন নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করে। নির্মলরাও এলোপাতারি গুলি ছুড়ছিল, কিন্তু কোনো গুলি হারপালের গায়ে না লাগায় একসময় অশোক নিজে গুলি করে হারপালকে মেরে ফেলে। তার মানে হারপালকে অশোক খুন করেছে। যে অশোককে এতদিন পর্যন্ত সে এতটা বিশ্বাস করেছে, সে অশোকই তার বিশ্বাস ভেঙে ফেলেছে। নির্মলরা সব সত্যিটা জানানোর পর পবনকে বলে যায়
এবার শুধু মাথা ফাটিয়েছে, পরের বার গুলিও করতে পারে। তাই সকালের আগে ওই কনফেশন লেটারটা যেন তাদের কাছে দিয়ে দেয়। এই ঘটনায় রাতের বেলা বর্ষা পবনকে বোঝাচ্ছিল, তোমার ওদের সাথে সমঝোতা করা উচিত। পবনের কথা, ওরা 16 বছর একটা বাচ্চাকে নির্মমভাবে মেরেছে। কতক্ষণ চুপ থাকবো? যতক্ষণ আমাদের বাচ্চাটাকে মেরে না ফেলে। বর্ষার কথা দেখো, তোমার সন্তানের সামনে তোমাকে এমনভাবে পিটিয়েছে, কাল গুলি করে মেরেও তো ফেলতে পারে। পবনের কথা, এক বাপ নিজের সন্তানকে মারতে ঘুরে বেড়াচ্ছে, আর এক বাপ সন্তানের সামনে গুন্ডাদের হাতে মার খাচ্ছে। একজন ভাই ভালোবেসে জীবন বাঁচাতে লুকিয়ে বেড়াচ্ছে, আর এখন আমি অন্যের ইশারায় নাচবো? আমি চুপচাপ বসে থাকবো? বর্ষার কথা, তুমি কি করতে চাইছো? পবন বলে, আমি আমার কর্তব্য পালন করব। এরপর পবন কনফেশন লেটার আর তার সার্ভিস রিভলভার নিয়ে সোজা অশোকের বাড়িতে চলে যায়। পবন অশোককে বলে, আমি শেষমেশ সিদ্ধান্ত নিয়েছি, আমি ওদের সাথে সমঝোতা করব। অশোক বলছিল, এমনিতে আপনি আহত, আপনি সবকিছু আমার কাছে দিয়ে যান, আমি কেশবের সাথে কথা বলে সবকিছু ব্যবস্থা করে নিচ্ছি। কিন্তু পবনের কথা, শুধুমাত্র দিলেই তো হবে না, ওদের সাথে যা করেছি তার জন্য ক্ষমা তো চাইতে হবে, তা আমি নিজে হাতে দিব। যে জন্য পবনের কথা মতো অশোক কেশবকে কল করে এবং ওই রাতে নির্মলদের সাথেও দেখা করে। পবন নির্মলকে সকল ডকুমেন্টস দিয়ে দেয় এবং তার কাছে হাত জোর করে ক্ষমাও চায়। নির্মলে বলছিল, আগে আমি জানতাম মানুষের মাথায় আঘাত করলে স্মৃতিশক্তি হারিয়ে যায়, এখন জানতে পারলাম সঠিক জায়গায় আঘাত করলে মানুষের বুদ্ধি ফিরে আসে, যেমনটা পবনের সাথে হয়েছে। এরপর পবন চলে যাচ্ছিল, তবে হঠাৎ করে তার গান বের করে নির্মলের সহযোগীকে গুলি করে, সাথে নির্মলকেও গান পয়েন্ট করে বলে, নির্মল দিনের বেলায় তার সন্তানের সামনে যে কাজটা করেছে সেটা ঠিক করেনি। তাই পবন নির্মলকেও শুট করে মেরে ফেলে, এখানেই সেই সমস্যার সমাধান করে ফেলে। এখন বাকি রয়েছে অশোক। অশোক তখনও পর্যন্ত জানে না পবন তার সম্পর্কে সবই জেনে গেছে। তাই অশোক বারবার বলছিল, এটা আপনি কি করলেন, এখন কি হবে? কেশব স্যারকে এখনই জানাতে হবে। পবনের কথা, তুমি কেশবকে জানানোর জন্য এত উতলা কেন? সবসময় এত দ্রুত কেন তাকে খবর দিতে হবে? বলে অশোককে লাথি মেরে ফেলে দেয়। আর এরপরই পবন অশোককে জানায় সে অশোকের সত্যিটা জেনে গেছে। আর পবন এখন এটাই মানতে পারছে না, যাকে সে এতটা শ্রদ্ধা করত, এত ভালোবাসত, বিশ্বাস করত, সেই তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি, তার সাথে ধোঁকাবাজি করেছে। পবনের কথা, তোর মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই। তবে এরপর অশোক বলে, আমার মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই মানলাম, তোর বাবা কি করবি? তোর বাবা তো তোর ভাইয়ের বুকের ওপর বসে ধীরে ধীরে ওর গলা কেটে ওকে হত্যা করেছে। আর এখানে অশোকের কথা আমরা জানতে পারি, অশোকে পরিকল্পনা করে অমরদেরকে দীপকদের ওই জায়গার কথা বলে দিয়েছিল এবং রাতের বেলা সবাইকে সেখানে নিয়েও গিয়েছে। আর এরপরই হরিণ নিজে হাতে নিজের সন্তান দীপককে হত্যা করেছে, অন্যদিকে অমর তার বোন প্রীতিকে। তার মানে অশোক শুধুমাত্র তার সাথে একদিকে বেইমানি করেনি, সব দিকে করেছে। আর এটা জানার পরই পবন অশোককে শুট করে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ ফোর্স এসে পড়ে। পবন তাদেরকে স্টেটমেন্ট দেয়, আনন্দশ্রীর কথা মতো অপ্রাপ্তবয়স্ক হারপাল জান্নারের শ্রীমাকে গুলি করে হত্যা করেছিল। এই তথ্যটা জানার পর আমি এবং আমার সহযোগী অশোক যখন হারপালকে খুঁজতে বের হয়েছিলাম, হঠাৎ করে আনন্দের গ্যাংয়ের লোকজন আমাদের উপর অ্যাটাক করে, আমাদের উপর গুলি চালায়। তাদের গুলোতে আমার সহযোগী অশোকের মৃত্যু হয়েছে, আর কাউন্টারে আমার গুলোতে ওরা মারা গেছে। যতক্ষণে কেশব এখানে এসে পৌঁছায় ততক্ষণে পবন তার স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। কেশব স্পষ্টই বুঝতে পারছিল সব পবনের পরিকল্পনা। কেশবের কথা, তুমি এখন কোনোভাবে বাঁচতে পারবে না। পবনের কথা, ওদের 3 জনকে আমি হত্যা করেছি, আর আমার স্টেটমেন্ট অলরেডি দিয়ে দিয়েছি। পাশেই মিডিয়া দাঁড়িয়ে আছে, আপনার জন্য ভালো হবে আপনি ওদেরকে স্টেটমেন্ট দিয়ে দিন, তাতে করে যতদিন চাকরি আছে শান্তিতে করতে পারবেন, নয়তো কে জানে আজ আপনাকে হয়তোবা সাসপেন্ড হতে হবে। কেশবের হাতেও আর কিছু নেই, নিজেকে বাঁচাতে হলে এখন তাকে সবকিছু এক্সপোজ করতে হবে। এরপর পবন সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে এবং তার ঘুমন্ত বাবাকে ঘুম থেকে জাগিয়ে জিপে করে একটি মাঠের মধ্যে নিয়ে যায়। কারণ পবন তো জেনে গেছে তার বাবা দীপককে হত্যা করেছে। তাই পবন তার বাবাকে মাঠের মধ্যে নিয়ে গান পয়েন্ট করে। হরি জানতে চাচ্ছিল এখানে কেন এনেছিস। পবন শুধু বলে, উপরওয়ালা যখন প্রশ্ন করবে উত্তর দেওয়ার জন্য তো কিছু থাকতে হবে। বাবা হওয়ার মানে এটাই নয় যে সন্তান জন্ম দাও আর সারা জীবন শুধু বলতে থাকো কোনটা সঠিক কোনটা বেঠিক। একজন বাবার দায়িত্ব আরও অনেক বেশি থাকে, একজন বাবার জায়গা আরও অনেক উপরে, যেটা তুমি বুঝতে পারবে না। সাথে এটাও বলে, ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব কোনোদিন আমার যদি পুনর্জন্ম হয় তোমার মতো বাবা যেন আমি কোনোদিন না পাই। বলেই পবন তার বাবাকে শুট করে মেরে ফেলে, এমনকি নিজে হাতে ডেড বডিটি খড়ের মধ্যে নিয়ে আগুনে জ্বালিয়ে দেয়। পবনের কথা ঠিক এবং বেঠিক দুটোই একটি পয়সার এপাশ ওপাশ। কেউ পুরোপুরি সঠিক বা পুরোপুরি ভুল কখনোই হতে পারবে না। তোমাকে নির্ধারণ করতে হবে তুমি কোথায় দাঁড়াবে। কাল যখন আমার সন্তান বড় হবে, আমার কাছে আমার পাস সম্পর্কে জানতে পারবে, হয়তোবা আমি তখন তাকে সত্যিটা বলতে পারবো না। আমি শুধু ওকে এটাই বলবো, কখনো কখনো সবকিছু ঠিক করতে হলে সবকিছু আবার নতুন করে শুরু করতে হয়। আর এজন্যই পবন তার সন্তানের জন্য সবকিছু আবার নতুন করে শুরু করছে।
হরি বাবা হয়ে তার জায়গা থেকে তার কর্ম করেছে, আর পবনও একজন বাবা হয়ে তার জায়গা থেকে তার কর্তব্য পূরণ করেছে। এর মধ্য দিয়ে মুভি শেষটা হয়। সর্বোপরি আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি আমার সন্তানের জন্য সব কিছুই করতে রাজি। সমাজে সম্মান পাওয়ার জন্য, নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য আমি কখনোই আমার সন্তানকে কুরবানি করব না। যতক্ষণ পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস রয়েছে আমি আমার সন্তানকে প্রোটেক্ট করব, যেটা হরি করেনি। কিন্তু পবন একজন বাবা হয়ে সেটা করে দেখিয়েছে, কারণ তার সন্তানের জন্য একটি ভবিষ্যৎ তাকে তৈরি করে দিতে হবে। শুধু অর্থ সম্পদ রেখে গেলে সন্তানের জন্য ভবিষ্যৎ করে দেওয়া হয় না, তার মধ্যে সেই শিক্ষা দিতে হবে, তাকে সেই জায়গাটা তৈরি করে দিতে হবে। এর জন্য দরকার আদর্শ। আপনার কি মনে হয় পবন যেটা করেছে সেটা ঠিক না বেঠিক? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।